ফাইনালি পৌঁছালাম জাস্ট দীঘাতে। এখন রানা বাবু চলবে, মানে কলকাতা দিয়ে কাশি পাম্প ছাড়া এসেছি অনলি 400 টাকা। তো আপাতত কিন্তু এখানে বাইক পার্ক করেছে। সকাল হলো, এখন বাজে মোটামুটি প্রায় 4টে, হালকা হলো বুঝতে পারছো তোমরা। এখন ব্যাগ প্যাক করছি। সকালবেলাতে উঠে আমি আমার চিরকালের স্বভাব, যেখানেই যত দূরে ঘুরতে যাই সবসময় যখন যাব তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে আমি ব্যাগ প্যাক করি। তো ব্যাগ প্যাক করা হয়ে গেছে, এখানে ব্যাগ প্যাক হয়ে গেছে। এখানে আমি শুই, এটা আমার বিছানা, এখানে আপাতত সব রয়েছে। এবার আলমারি পুরো বন্ধ করবো, করে আস্তে আস্তে আরেকবার হালকা হব, দেন তারপরে আস্তে আস্তে বাড়ি থেকে বেরোয়। সবই দেখাবো কিভাবে যাচ্ছি, কে কে যাচ্ছে আমার সাথে, সবই কিন্তু দেখাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, তো আমরা আপাতত পুরোপুরি রেডি। এই আমার থোবরা দেখতে পাচ্ছ তো, হেলমেটের মাঝখান দিয়ে একটুখানি পেছনে ও রয়েছে, আর এদিকে আরো দুজন কিন্তু রেডি। এখানে একজন স্পেশাল লোক রয়েছে, এনাকে হয়তো তোমরা বুঝতে পারছো না, যখন মাস্ক খুলবে তখন কিন্তু বুঝতে পারবে আসল ঝলকটা। তো দুটো বাইক রেডি আপাতত, মাঝখানে অত করবো না, কোথায় কি দেখাবো সবাই এক গাদা ভিডিও দেখে সবকিছু দেখে নিচ্ছে। ডিরেক্ট দেখা হচ্ছে কোলাঘাটে, চলো আস্তে আস্তে। ঠিক এতক্ষণ ধরে যেমনটা তোমাদের বললাম যে আমি ডিরেক্ট কোলাঘাটে গিয়ে যাব, কিন্তু রাস্তায় এতটা সুন্দর ভোরবেলার এই দৃশ্য দেখে, বিশেষ করে এই হুগলি ব্রিজের যে এত সৌন্দর্য দৃশ্য, এটা দেখে মন ইচ্ছা হলো যে আচমকা না ক্যামেরাটা দিয়ে দেখাই, অন করে তোমাদের দেখাই। আর তার মধ্যে এই হুগলি ব্রিজের মধ্যে সকালবেলা যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে দেখো কিরকম এখানে এই মোটামুটি 4:30 নাগাদ কিরকম জ্যাম, 4:30 বা 5টা হবে, ঠিক এইরকমই কিছুক্ষণ ধরে ঘতর 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 করতে 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 এরকম ঢিলামি দিয়ে বাইক চালাতে চালাতে ব্রিজের বলতে গেলে একেবারে শেষ মোমেন্টে গিয়ে রাস্তা ফাঁকা পেলাম। আর এখানটা দেখতে পেলাম সুন্দর গঙ্গার ধারফার, আর সামনেই হাওড়া শহর, সব কিছুই কিন্তু যথেষ্ট সুন্দর লাগছিল সকালবেলা দেখতেই। তো এরকম কিছুটা এগিয়েই আমাদের উঠতে হবে ডান দিকে কোনা হাইওয়ের দিকে। এই যে ওপরে তোমরা বোর্ড দেখতেই পেলে, কোনা এক্সপ্রেসওয়ে, আর সামনেই কিন্তু রয়েছে টোল ট্যাক্স। টোল ট্যাক্সে তো আমাদের বাইক, আমাদের কোনো টাকা লাগে না, বেঁচে গেলাম হালকার উপর দিয়ে। তো এবার আস্তে আস্তে এই সাইড দিয়ে সুন্দর করে বেরোলাম। আর এই পাশ দিয়ে আমার সঙ্গে আরও দুজন যাচ্ছে, একজন হলো রানা দি এক্সপ্লোরার, তোমরা চেনোই, আরেকটা হলো আমার বন্ধু কুশল। তো এখান দিয়ে আবার কন্টিনিউ আমাদের টার্গেট হলো ডিরেক্ট কোলাঘাট যাবো, বাট এটা কিন্তু মোটামুটি ধুলাগড়ি বা ধুলাগড় যাই হোক ওই রোডের উপর দিয়ে যাচ্ছি। আর এইখানে আসার পর কিন্তু রাস্তাটা বলতে গেলে যথেষ্ট একেবারে স্মুথ হয়ে গেছে, একদম বলতে গেলে একদম ট্রাফিক জ্যাম কিচ্ছু না, একবারে মোটামুটি 80-100 এরকম আরামসে আমরা বাইক চালাতে পারছিলাম। তো আস্তে আস্তে আরও এগোচ্ছিলাম, এগোতে এগোতে আস্তে আস্তে চোখের সামনে পড়লো ধুলাগড় টোল ট্যাক্স। তো এইখানেও যেহেতু বাইক, কোনো পয়সা লাগবে না, হালকার ওপর চুপি সাইড টুক করে বেরিয়ে গেল। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ হালকার ওপর দেখানো, ওই যে এখন না, ওই সামনে দূরে একটা বাইক দেখা যাচ্ছিল, ওটাই রয়্যাল এনফিল্ড ছিল আমার বন্ধুদের। আর এখন টান টান একেবারে কোলাঘাটের জন্য বেরিয়ে পড়েছি। রাস্তা একেবারে মারাত্মক, একেবারে স্মুথ ছিল, এক্সট্রিমভাবে চালাচ্ছিলাম। দু একটা জায়গা হালকার ওপর কিন্তু 100-110-20 এরকম চালিয়েছিলাম, বাট যেটা খুব ইন্টারেস্টিং লাগছিল জানো তো, ফাঁকা রাস্তা পেলে একটু মনের মধ্যে ফুটফুট ফুটফুট করবেই, স্পোর্টস বাইক হাতে থাকলে একটু ফুটফুট করবেই। এটা পাতি ভাষায় যে কোনো বাইকারকে জিজ্ঞেস করো, তারা যতই বলুক যে না না আমরা জোরে চালাবো না, কিন্তু সে চালাবেই। আমিও ডিরেক্ট তোমাদের সত্যিটাই বলে দিলাম, তো ওকে কিছু মাইন্ড করবে না কিন্তু, যে দেখো কি জোরে জোরে বাইক চালায়। তো যাই হোক, কন্টিনিউ আরও যাচ্ছি আস্তে আস্তে যাই কোলাঘাটের দিকে। কোলাঘাটে গিয়ে কিন্তু ডিরেক্ট তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এইভাবে শীতের ঠান্ডা হাওয়ায় উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে টাইম কাটিয়ে আমরা চলে এলাম কোলাঘাট ব্রিজের সামনে। মাইমিন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর এই সাইড দিয়ে দেখাতে পাচ্ছি রেল লাইন, যেটা নদীর ওপর দিয়ে গেছে। আর সদ্য সানরাইজ হয়েছে একদম, মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ
এই সময় আমরা যখন কোলাঘাটের দিকে এই রাস্তাটা বা এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তখন মোটামুটি প্রায় 7টার মতন বাজে। আর কিছুক্ষণ বা কিছুটা আগালেই পড়বে আমাদের সবার প্রিয়, সবার চেনা জানা শেরে পাঞ্জাব। বাট আমরা কিন্তু শেরে পাঞ্জাবে দাঁড়াইনি, তার অপোজিট ফুটে আমরা নর্মাল একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ডান দিকে শেরে পাঞ্জাব তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডটাতে, আর এই বাদিকে আমরা লেফট সাইডে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। রেস্টুরেন্ট বা ধাবা বলতে পারো, জাস্ট ব্রেকফাস্ট করার জন্য। তো আপাতত কিন্তু এখানে বাইক পার্ক করেছি, খাওয়া দাওয়া করবো। অন্নপূর্ণা কি দুর্গা তো নাকি পূর্ণা ওটা? আচ্ছা, অন্নপূর্ণা ইয়ের সামনে এখানে খাবো। ইয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে এখন আপাতত। আমি এই মাসে দাঁড়িয়ে রয়েছি কালা হেলমেট পরে। শেরে পাঞ্জাবে দাঁড়ালাম না, কারণ এখানে বিশ্বাস করো খাওয়া দাওয়ার পর না আমার গ্যাস হয়ে যাও, আমার হোটেলে গিয়ে পাতলা পায়খানা হয়ে যায়। ওই জন্য শেরে পাঞ্জাবে যাইনি, নর্মাল এখানে এসেছি। এবার আস্তে আস্তে এখান থেকে জার্নিটা আরও কন্টিনিউ করবো। তারা কিছু পেট পুজো করে নিই, দেন তারপরে। তোর কি বাইক লক করছে, ভুলে গেছিলিস? হেলমেট খোলে, হেলমেট পরে খাবি নাকি? হ্যাঁ চ। তোর অবস্থা কি? চলে কাকু। হ্যাঁ, তোমাদের বলেছিলাম না কে, এই যে ইনি হলো রানাদি এক্সপ্লোরার। একসাথে কিন্তু আমরা এসেছি আজকে। সরকার বাবু ব্লগস আর সরকার বাবু, এখন রানা বাবু চলবে। তো আস্তে আস্তে খেয়ে নিয়ে দাঁড়া, হেলমেটের এটা খুলছে না। এবার আমার চুলের অবস্থাটা দেখো, পুরো মদন রামপাল লাগছে একেবারে। যাই খেয়ে নিয়ে তারপরে যা করা করি। অনেকক্ষণই মোটামুটি এখানে টাইমটা কেটে গেল, মানে গল্প করতে করতে, খেতে খেতে, আড্ডা মারতে এখন প্রায় মোটামুটি 45 মিনিট ধরে ওয়েট করে রয়েছি এখানে। এবার আস্তে আস্তে যাত্রা শুরু করবো। তো মাঝখানে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই, ইচ্ছা আছে ডিরেক্ট একবার নন্দকুমার দাঁড়াবো একটা হালকাক্ষণি রেস্ট নেওয়ার জন্য, দেন তারপরে ডিরেক্ট দীঘা গেট। তারপরে তো হোটেলে গিয়ে দেখা তো হচ্ছেই, কেমন হোটেল নিচ্ছি, কী হোটেল সেটাও দেখাবো তোমাদের এই রেস্টুরেন্ট থেকে বেরোয়। এবার হ্যাঁ, আমি দাড়ি ফাড়ি কেটেছি, কেমন লাগছে বলে একটু কারণটা বলবো, হোটেলে পৌঁছে ওখানে গিয়ে সব বলছি। তো কন্টিনিউ দেখতে থাকো, আর যাত্রাপথে মাঝে মাঝে কিছু রোডের সিন দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। যাত্রা শুরু করলাম আবার কোলাঘাটে। মোটমাট অনেকক্ষণ ধরেই আমরা গল্প টল্প করতে করতে কতক্ষণ টাইম কেটে গেছে, মোটামুটি প্রায় 40-45 মিনিট। এবার রাস্তা আস্তে আস্তে আরও কন্টিনিউ করছি। সেরকমই স্মুথ রাস্তা একদম, দেখতেই পাচ্ছ যে একেবারে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজ পুরো ফাঁকা, আর তার মধ্যে শীতের যে ঠান্ডা হাওয়া, রোদের তাপ কিন্তু অত গায়ে লাগছে না, খুবই অসাধারণ ওয়েদারের মধ্যে যাচ্ছি। এই যে এবার আস্তে আস্তে এবার চলে এসেছি হলদিয়া টোল প্লাজার সামনে। তো হলদিয়া টোল প্লাজা পেরোলেই এখান থেকে আর মোটামুটি দীঘা প্রায় মোটামুটি 100 বা 110-15 কিলোমিটার হবে। তো এখান থেকে কন্টিনিউ যেতে সামনে কিন্তু পড়লো নন্দকুমার। আর নন্দকুমারের থেকে ডান দিক নিলেই কিন্তু, ডান দিক মানে পুরো তোমাদের একটা ইউটার্ন নিয়ে ঘুরতে হবে, যেমন আমি নিচ্ছি, দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এইখানে ক্রস করার পর মেন একটাই তোমাদের একটু ঝামেলা হয়ে যাবে, আর কোনো ডিভাইডার পাবে না। মানে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে, কোলাঘাট হয়ে নন্দকুমার অবধি তোমাদের রাস্তায় ডিভাইডার পাবে। তারপর থেকে কিন্তু পুরো বলতে গেলে একটাই রাস্তা, ওর মধ্যে একদিক দিয়ে গাড়ি আসছে, একদিক দিয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ডিভাইডার থাকবে না। আর এইখানেই বলতে গেলে যে ট্যুরিস্ট বাসগুলো হয়, যেগুলো কলকাতা থেকে দীঘা যায় বা দীঘা থেকে কলকাতায় আসে, তাদের টাইমিংয়ের জন্য কিন্তু তারা কিন্তু অনেক রাফ চালায়, এটা তোমাদের মাথায় রাখতেই হবে। তো চলো, এবার যে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটা, এটা হলো মাতঙ্গিনী ব্রিজ। এই ব্রিজটার থেকে নিচের যে ভিউ যথেষ্ট সুন্দর লাগে, আর নিচে বইছে হলদি নদী। তোমরা এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই ব্রিজটার মধ্যে উঠলে ভিডিও করবো না, এটা কখনো হয় না। এতটা সুন্দর যে দৃশ্য এবং ঠান্ডা হাওয়া এবং যার সঙ্গে ভিউ রয়েছে, অটোমেটিক ক্যামেরা অন করতেই হবে। যাত্রা কিন্তু আবারও কন্টিনিউ হচ্ছে, যে দেখতে পাচ্ছ দুজন চলে গেল কন্টিনিউ। এবার আস্তে আস্তে কিন্তু আরও বলতে গেলে আমরা কাথির দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর কাথির দিকে এগোলেও এখানেও মোটামুটি একটু জনবসতি এরিয়া পাওয়া যাচ্ছে, মানে পুরোপুরি হাইওয়েই আছে কিন্তু একটু ভিড়ভাট্টা রয়েছে, যার জন্য এখানে আমাদের স্পিডটা একটু স্লো হয়ে গেল। আর আচমকা একটা টোল প্লাজা দেখলাম, জানি না এটা কোন টোল প্লাজা, আমি অতটা খেয়াল করিনি, যার জন্য তোমাদের বলতেও পারছি না। তো টোল প্লাজা পেরিয়ে কিন্তু কন্টিনিউ আমরা যাত্রা করে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছ মাঝখানে কোনো ডিভাইডার নেই রাস্তার। এবং যে এই বাসগুলো যত তোমরা আস্তে আস্তে দীঘার দিকে যাবে না, রাস্তাটা আস্তে আস্তে আরও সরু হয়ে যাবে, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। এবং তখনই বাসগুলো কিন্তু উল্টো পাল্টাভাবে চালানো শুরু করে। যাই হোক, গল্প করতে করতে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার যতবারই দীঘা যায়। বলতে গেলে রাস্তাটা অনেকটা বাদিকে টার্ন হয়ে বেঁকে সুন্দর, বলতে গেলে চারদিকে গাছপালা ভর্তি, এই সাইডে ক্ষেত ফেত রয়েছে, ওগুলো ক্রস করে আস্তে আস্তে এই যে মোড় দেখছো, এটা কিন্তু কাথির মোড় না, এর পরে রয়েছে কাথির মোড়। কিন্তু এখানে এসে আমার একটা জিনিস মনে পড়লো, যেটা তখন আমি বলছি, এবার দেখো কি হয়েছে। এতক্ষণে আপাতত কাথিতে এলাম, কিন্তু সত্যি একটা অবাক করা ঘটনা একটু আমি দেখতে পেলাম।
আমি তেল কি বলি তোমাদের, ওই পাম্প ভরাতে গিয়ে দেখি আমার বাইকে নাকি মোটে 2-3 পাম্প, মানে কলকাতা দিয়ে কাঠি পাম্প ছাড়া এসেছি, এখন ফাটছে আমার চাকায় লিক। এখন এখানে দেখি কোথায় পাই, আজকে এখান থেকে না করে দীঘাতে ডিরেক্ট গিয়ে করি। তো আস্তে আস্তে কাঠি পেরোই, দীঘা গেটের সামনে ডিরেক্ট দেখা হচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে মোড়টি দেখতে পেলে, যেখান থেকে ডান দিক নিলাম, এই মোড়টাই কিন্তু কাঠির মোড় নামে মানে পরিচিত। এবং এখান থেকে আর কোনো লেফট সাইড রাইট সাইড আর কোনো ঝামেলা নেই, এখান থেকে কন্টিনিউ স্ট্রেট যেতে হবে দীঘা। এবার দেখতে পাচ্ছ যে আমি যে রাস্তাটির সামনে চলে এসেছি, এইটা হলো চাউল খোলার মোড়, বা এখানে দেখতে পাচ্ছ বাদিকে 9 কিলোমিটারে যে গেলেই মন্দারমণি, এবং সোজা এখান থেকে 20 কিলোমিটার দীঘা। তো এই রাস্তাটা কিন্তু সবসময় কিন্তু জ্যাম হয়। আর এই যে দেখতে পাচ্ছি এই যে বাদিকটা, এইখান দিয়ে মোটামুটি 9 কিলোমিটার ভেতরে গেলেই মন্দারমণি। তো চলো, আমাদের তো মন্দারমণি স্টেশন না, আমরা যাচ্ছি ডিরেক্ট দীঘার দিকে। তো চলো আস্তে আস্তে দীঘার দিকেই যাওয়া যাক, এবং আরও সুন্দর সুন্দর রাস্তা এখানে পড়বে। যেমন এই রাস্তাটি দেখতে পাচ্ছ, আগের তুলনায় মানে কাথির থেকেও বলতে গেলে আরও সরু রাস্তা হয়ে গেছে, এবং চারিপাশে পুরো ধান ক্ষেত দিয়ে ভরা, এবং রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ দিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু দেখতে ভালো লাগছে এই দৃশ্যটাকে। কন্টিনিউ আগাতে আগাতে যেমন দেখতে পাচ্ছ কতটা সুন্দর রাস্তা, কিন্তু একটাই ঝামেলা, যখন এখান দিয়ে কোনো বাস লরি দেখতে পাচ্ছ, বলতে গেলে মাঝখানে রাস্তাটা পেরিয়ে মানে বলতে গেলে পুরোপুরি মাঝখানে চলে আসছে। আর এই সামনেই দেখতে পাচ্ছ দীঘা গেট কিন্তু চলে এসছে। মানে এতটা জার্নি করার পর যখন এই দীঘার গেটটা দিকে আলাদা একটা মনে আনন্দ সৃষ্টি হয়। আর দীঘার গেটে পৌঁছেই একেবারে ছবি টবি তোলা তো হলোই, দেখতে পাচ্ছ আমি কেরমে নাচ টাচ করছি, ওরাও ছবি তুলছে। তো আরও কিছু ছবি তুলে নিই, ছবি তুলেই কিন্তু আস্তে আস্তে যাবো দীঘার দিকে। দেখো আমার নাচ দেখেছো, মজায় মজায়। চলে এসছি জাস্ট দীঘার গেটটির সামনে, পেছনে রয়েছে জেসিবি, আর এই সাইডে রয়েছে আমাদের 4 জনের 2টো বাইক। দেখো ছোটোখাটো বাইক, কিন্তু অনেক দিন পর দীঘা তো এলাম, যথেষ্ট কিন্তু ফিল লাগে শীতকালে, বিশেষ করে আলাদাই একটা আমেজ সৃষ্টি শরীরের মধ্যে। তো এবার আস্তে আস্তে এখানে কিছুক্ষণ তো হলো ছবি টবি তুললাম, সবাই রয়েছে, এখানেও রয়েছে, এই সাইডেও রয়েছে। তো এবার যাই আস্তে আস্তে হোটেলের দিকে যাই, এবার গিয়ে দেখি রুমটা কীরকম পাওয়া যায়, 1000-এর মধ্যে পাওয়া যায় নাকি দেখি। একটু বাজেটটা ডাউন করে গেছে, যাই কেমন হচ্ছে। তো ফাইনালি পৌঁছালাম জাস্ট দীঘাতে। দেখো সামনে সমুদ্র, হালকা যাই সামনে গিয়ে দেখি, মনটা ভরে গেল, এতক্ষণ কষ্ট করে গেলাম। তো ফাইনালি কিন্তু এবার চলে এসেছি ওল্ড দীঘাতে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই বসার জায়গাটা নতুন করেছে, তো এখানে তো ঢোকার জায়গা। আর এই হলো আমি, ইটস মি সরকার বাবু। আর এই সাইড দিয়ে ওল্ড দীঘার যেখানে মেন বসা যায় ওখানে যাওয়ার জায়গা, আর এখানে দেখতেই পাচ্ছ। আর সমুদ্রে কিন্তু একদমই কিন্তু বলতে গেলে ঢেউ নেই, কারণ বলতে গেলে শীতকাল। দেখো আহা কি দৃশ্য, অনেকদিন পর এলাম, জাস্ট মনটা একেবারে ভরে যাচ্ছে, এতটাই ভালো লাগছে। এখনো হোটেলও দেখিনি, প্রায় দুপুর 12টা বাজতে যায়। তো কিছুক্ষণ এখানে একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে যাই হোটেল খুঁজতে, আমার ইচ্ছা আছে নিউ দীঘাতেই যাবার। তো এখানে রয়েছে আরো 2 জন রানাদি এক্সপ্লোরার। কেমন লাগলো সমুদ্র দেখতে? দারুন। কতদিন পর, মানে সবে শুরু, এবারে খেলা আসল বাকি উদয়পুরেই, তাই তো? সব জায়গায় মজা তো বাকি রয়ে গেছে। দেখো কাকু কিন্তু বলে দিল মজা বাকি। আর ওই সাইডে এখন ভাটার টাইম চলছে, ওই দেখতেই পাচ্ছ, ওই সাইডে বলতে গেলে সব স্নান টান করছে ওল্ড দীঘাতে। নিউ দীঘাতে বলতে গেলে আরো পেরিয়ে ওই কোন দূরে। দেখো পুরো জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো লাগছে। আর এখানে সমুদ্র পাও দেখো, আমার চুলটা কেমন লাগছে, হেবি না? পুরো নেট দিয়ে লাল হয়ে গেছে। যাই আপাও দেখলাম, এবার আস্তে আস্তে হোটেলে যাই, হোটেলে গিয়ে বসে তোমাদের সাথে একটু হোটেলটাও দেখাই, কিরকম কি দেখি আমরা পাই সেটাও দেখাচ্ছি। আর কিছু না, হোটেলে গিয়ে দেখি ডাইরেক্ট। তো ফাইনালি এবার চলে এসেছি ওল্ড দীঘাতে। এই যে সামনে যে মোড় আছে রাজবাড়ি কমপ্লেক্স, আর সেই সামনেই রয়েছে ওল্ড দীঘা বিচটা। আর ওখানে বলতে গেলে সামনে একটু 1 মিটার দূরত্ব সামনেই এখানে রয়েছে হলো হোটেল সঞ্জয় প্যালেস। এতটাই কম দাম, ওই জন্য রীতিমতো এখানে থাকছি, যেটা তোমাদের আস্তে আস্তে রুমগুলো দেখাবো। মোটামুটি এখন অফ সিজন চলছে বলে এত কম দাম রেট চলছে। এই পুরো জায়গাটা তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে, যারা যারা মাঝে মাঝেই দীঘাতে আসো। এই দেখো পুরো জায়গাটা। আর এই হলো ভেতরে যাচ্ছে এবার, এদিকে এন্ট্রি কাজ চলছে, এই আমার বন্ধু এন্ট্রি করছে এখানে। তো আস্তে আস্তে এবার রুমে যাব। রুমটা আমাদের দোতলায় পড়েছে। তা এই হলো আমাদের রুমটা, দেখো এদিকে কাকু কথা বলছে, আর এদিকে পুরো রুমটা দেখতে পাচ্ছ। অনলি 400 টাকা অফ সিজন, তার মধ্যে ডিসকাউন্ট প্রাইসে পেয়েছি 400 টাকার রুম। দেখো আর এই সাইডে রয়েছে ব্যালকানি। দাঁড়া ব্যালকানিটাও দেখি একটু। আহা, এই হলো ব্যালকানি। ব্যালকানি ছাড়া ঢুকে কোনো লাভ নেই, আপাতত পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে। এইদিকে নাইট ল্যাম্প ট্যাম্প সবই রয়েছে। এই হলো পুরো ভেতরটা। আর কি হয়েছে বল? 400 টাকার বাথরুম, 400 টাকার বাথরুমটা দেখেছো? ও চরম লেভেলের, পুরো মাখন ভাবা যায় লেভেলের কাজ হয়েছে। একেবারে কমফোর্টেবল হ্যাঙ্গিং, না টানে হোটেলে যাই হোক
আর এই হলো বাথরুম, আপাতত একটু ডাটি ডাটি আছে, কিন্তু কাজ চলে যাওয়ার মতন। 400 টাকা, এর থেকে বেটার আর কি পাওয়া যাবে? ভাগ্য ভালো অন্তত এখানে গু লেগে নেই, যাই হোক এটা ভালো। আর এই সাইড হলো আয়না, এই যে আমি, কাকু আমার কথা শুনে হাসছে। কাকু কি ভাগ্য ভালো? ভাগ্য ভালো কি বললে? গু লেগে নেই, নোংরা লেগে নেই, এটা একটু ভদ্র ভাষায় বলো। অত ভদ্রকে ক্লোজ টু রিয়েলিটি। এই দেখো আরেকজনকে চ্যানেলের হুমকি দিচ্ছে। তো যাই হোক, এই এপিসোডটা আপাতত এইটুখানি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, যেটা একই কথা বলে বলে নিজেও ফেড আপ হয়ে গেছি, তোমরা আশা করি শুধু শুধু ফেড আপ হয়ে গেছো। ভালো লাগলে করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। আর একটা কথা বলেছিলাম যে আমি দাড়ি কেন কেটেছি, ব্যাপারটা হলো আমার ঠাকুমা না উপরে চলে গেছে কয়েকদিন আগে, এই জন্য দাড়িটা কাটতে হয়েছে। বাবা মার জন্য মাথার চুল দিয়েছে, ঠাকুমা কিছু দিতে হয়, তাই দাড়ি করে দিয়ে দিয়েছি ওনাকে। তো সেন্টিমেন্টের কথা বলে লাভ নেই, মজা করছো, মজা দেখো, এটাই আমার কাজ, মজা দেখানো। তো পুজোর টপিক থেকে কিছুদিনের জন্য একটু ফ্রি হয়ে হালকা মোটামুটি ঠাকুমার শ্রাদ্ধের জন্য কাজে বিজি ছিলাম, আর এখানে চলে এসেছি দুদিনের জন্য রিফ্রেশমেন্ট, মাইন্ড রিফ্রেশ করার জন্য। তো এরপরেও কিন্তু দীঘার আরো নতুন পার্ট আসবে, এবং সরস্বতী পুজো কিন্তু স্পেশালি আসতে চলেছে, অনেক 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 ভিডিও আসবে। তো তোমাদের কি করতে হবে? সবার আগে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে প্রেস করো, কারণ যখন নতুন ভিডিও আপলোড করো তোমাদের কাছে সবার আগে ইনস্ট্যান্ট নোটিফিকেশন টুং করে চলে আসবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে দীঘার নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।